আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমাদের তোমাদের 7-এর কতগুলো কবিতা বাকি ছিল, তো আমাদের সেকেন্ড টার্মের। তার মধ্যে একটা কবিতা হচ্ছে নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায়, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যাকচুয়ালি এটা একটি প্রকৃতি বিষয়ক কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানের সংকলনগুলো আছে, সেই গানের সংকলনে গীতবিতান নামে একটা গানের সংকলন আছে, সেই গীতবিতান থেকে নেওয়া হয়েছে আমাদের নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া। আর এটি সম্পূর্ণ হচ্ছে একটা প্রকৃতি বিষয়ক কবিতা, অর্থাৎ প্রকৃতিকে তিনি কী করে উপলব্ধি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেই প্রকৃতির অপূর্ব যে লীলা মাধুর্য বা লীলা, তাই ব্যক্ত হয়েছে আমাদের আলোচ্য নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ার মধ্যে দিয়ে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কম বেশি প্রত্যেকেই জানি বা পড়েছি। একাধারে তিনি যেমন বিশ্বকবি, তিনি বিশ্বকবি নামে পরিচিত হলেও তিনি শুধু কবিতার মধ্যে সীমাবদ্ধ থাকেননি। তিনি কবিতার বাইরেও সাহিত্যের বিভিন্ন শাখাগুলো, উপন্যাস, নাটক, গল্প, প্রবন্ধ, সমালোচনামূলক বিভিন্ন সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি পদচারণা করে গেছেন এবং রচনা করে গেছেন। 1861 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, এবং তিনি তার শৈশবটা তেমন সুমধুর ছিল না। তিনি তার জন্মের কিছু বছর পরে তার মাকে হারান। বাবা জমিদারি দেখাশোনার কাজে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন, তাই থেকে বেশিরভাগ সময়টাই বাড়ির ভৃত্য, দাস দাসী, চাকর চাকরানদের সঙ্গে সময় কাটাতে হতো, তাদের পাহারায়। তিনি প্রকৃতিকে দেখেছেন খুব কাছে থেকে। যখন তিনি গৃহবন্দী অবস্থায় ছিলেন, তখন তিনি জানালা দিয়ে নিঃসর্গ প্রকৃতিকে দেখেছেন। পরবর্তীকালে যখন তিনি শিক্ষার উদ্দেশ্যে পাশ্চাত্য ভ্রমণ করেছিলেন, জমিদারি পরিদর্শনকালে বাংলাদেশের শিলাইদহ, সাজাদপুর, পাতিশহর ভ্রমণ করেছেন, তখন তিনি আরও প্রকৃতির সান্নিধ্য লাভ করেছেন। বাংলার প্রকৃতি, বাংলাদেশের পদ্মা তীরবর্তী অঞ্চলের মানুষ, সেই প্রকৃতিকে তিনি গায়ে মেখেছিলেন। তাই তার কাব্যের মধ্যে প্রকৃতি বারবার করে ধরা পড়েছে বিভিন্ন রূপে, বিভিন্ন আঙ্গিকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া। এখন আমরা কবিতাটির লাইন বাই লাইন একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার বা বিশ্লেষণের একটা চেষ্টা করছি। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্প্রীত অম্ভর হে গম্ভীর, অর্থাৎ নীল অঞ্জন ঘন। আমরা এই কবিতাটি আগে আলোচনা করছি, পরে আমরা যেগুলো দুরূহ মানে সেগুলো আমরা বোঝার চেষ্টা করছি। অর্থাৎ ঘন মেঘের আস্ফালনে, অর্থাৎ নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমবৃত অম্বর হে গম্ভীর, অর্থাৎ গাঢ় নীল, কাজল কালো, অর্থাৎ খুব আকাশের বর্ণনা করা হয়েছে। কেমন আকাশ হবে? গাঢ় নীল, কাজল কালো বর্ণের মেঘ সমগ্র আকাশকে নিজের রঙে রাঙিয়ে তুলেছে। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, অর্থাৎ ঘন মেঘের আস্ফালন, সে আকাশে যে ঘন মেঘ ছুটেছে আর তার যে আস্ফালন, বনলক্ষ্মীর দেহ, সেই বনলক্ষ্মীর দেহ থরথর করে যেন কম্পিত হয়ে, মানে কেঁপে উঠেছে বা কম্পিত হয়েছে, এবং যা কবির মনে এক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর, ঝিঝি পোকার ডাক। আমরা যারা গ্রামে বসবাস করি বা যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাড়ি, আমরা ঝিঝি পোকা থাকি, তাদের এক ধরনের ডাক হয়, সন্ধ্যার পরে তারা কেমন ঝিঝি করে ডাকে। অর্থাৎ সেই ঝিঝি পোকার ডাকের মধ্য দিয়ে বনলক্ষ্মীর যে নৃত্য চঞ্চল পায়ের যে নুপুরের ঝঙ্কার, তার যেন অনুরণন ঘটে গেছে, তার যেন একটা রিফ্লেকশন ঘটে গেছে প্রকৃতির বুকের মধ্যে দিয়ে। বর্ষণ গীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, অর্থাৎ নববর্ষের সেই মিষ্টি গানের সুরে চারিদিকে মুখরিত হয়ে উঠল। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, এবং মেঘের যে গম্ভীরতা, সেই গম্ভীর গর্জনের সৃষ্টি হলো এক ছন্দময়তা। এবং কদম গাছ, যে কদম গাছের কথা বলা হয়েছে, বা কদম্ব বন, সেই কদম গাছ বর্ষার জলে, অর্থাৎ সেই বর্ষার জলে স্নান করে আনন্দে তার স্নিগ্ধতা, সুগন্ধ আকাশে বাতাসে ছড়িয়ে দিল। নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর, অর্থাৎ যেখানে আজ শুধু উৎসবের পরিবেশ, সেখানে শুধু পড়ে উঠেছে উৎসবের পরিবেশ। আর হে গম্ভীর সম্বোধন করে নববর্ষাকে কবি
হে গম্ভীর, অর্থাৎ কবি এইখানে নববর্ষাকে হে গম্ভীর বলে সম্বোধন করেছেন। সম্বোধন করে ধন্যবাদের সুরে বলেছেন, দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্ত, অর্থাৎ গ্রীষ্মের খরতাপে বা গ্রীষ্মের দাবদাহে, গ্রীষ্মের তাপে যখন এই ধরিত্রী, আমাদের এই মাটি যখন তৃষ্ণার্ত হয়ে পড়েছিল, অর্থাৎ যখন খুব গ্রীষ্ম হয় চৈত্র বৈশাখ মাসে, চৈত্র মাসের দিকে, তখন দেখবো আমাদের মাটি পুরো ফেটে ফেটে যায়, অর্থাৎ তখন তৃষ্ণার্ত হয়। এবং তৃষ্ণার্ত পেয়ে আমরা যখন জল তৃষ্ণা পাই, আমরা যতটা পিপাসার্ত হয়ে পড়ি, যতটা কষ্ট পাই, ঠিক আমাদের ধরিত্রী ঠিক ততটাই কষ্ট পায় এবং তখন মাটি ফেটে ওঠে। অর্থাৎ সেই গ্রীষ্মের দাবদাহে বা খরতাপে যখন প্রকৃতি মুহ্যমান হয়ে পড়ে, ধরিত্রী শুকিয়ে পড়ে, আর তখনই পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। আর ঠিক সেই সময় যখন মুহ্যমান হয়ে পড়ে আমাদের এই ধরিত্রী বা প্রকৃতি, আর ঠিক সেই সময় কী এলো, ইন্দ্রলোকের এক অমৃত বার্তা। বার্তায় কী এলো, একটা শুভ বার্তা, অর্থাৎ ইন্দ্রলোক থেকে একটা শুভ বার্তা আমাদের এই পার্থিব জগতে পৌঁছে গেল। কিসের বার্তা? অমৃত বাড়ির বার্তা, অর্থাৎ শুভ বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, অর্থাৎ কঠিন যেই মাটিটা গ্রীষ্মের তাপ ধরে কঠিন রুক্ষ, আমাদের গাছপালা প্রকৃতি যখন মোহমান হয়ে গেল, ঝিমিয়ে পড়েছিল, ঠিক কঠিন রুক্ষ মৃত্তিকা বৃষ্টিধারার স্নিগ্ধ স্পর্শে যখন বৃষ্টি নামলো, অর্থাৎ ইন্দ্রলোকের অমৃত বাড়ি এলো, তাতে কি হলো, সিক্ত হলো, স্পর্শে সিক্ত হলো, নরম হলো এবং মাটি হয়ে উঠল উর্বর। নব অঙ্কুর জয় পতাকার ধরাতল সমাকীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির হে গম্ভীর। অর্থাৎ নতুন প্রাণের যে, অর্থাৎ এই গ্রীষ্মের তাপদাহে বা গ্রীষ্মের খরস্রোতে যে নতুন প্রাণের সম্ভার বা নতুন প্রাণের সঞ্চয় যেটা স্তব্ধ হয়েছিল বা বন্ধা হয়েছিল, এই ইন্দ্রলোকের অমৃত বাড়ির আগমনের ফলে তা সিক্ত হয়ে উঠেছে, নরম হয়ে উঠেছে, অর্থাৎ সেই বন্ধা জমি হয়ে উঠেছে উর্বর। এবং নতুন প্রজন্মের বা নতুন বীজের যে সম্ভাবনা বন্দি দশায় হয়েছিল, যা বন্দি দশা হয়েছিল, আজ তা বন্ধনমুক্ত, অর্থাৎ আজ তা নতুন জল পেয়ে নতুন বাড়ি ধারায় তা আজ বন্ধনমুক্ত ঘটেছে এবং আনন্দে জয়ের পতাকা উঠেছে। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির হে গম্ভীর। অর্থাৎ বীজ থেকে, একটা বীজ থেকে নব অঙ্কুরিত ছোট্ট চারা গাছ নতুন কিশলয় দেখা দিল। অর্থাৎ এইখানে কবি যে প্রকৃতি এবং সেই প্রকৃতির সান্নিধ্যে এবং প্রকৃতির যে মিষ্টি মধুর রূপ, তা তিনি কাব্যের মধ্য দিয়ে বা নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। অর্থাৎ বর্ষা ঋতুর যে আগমন, আর বর্ষা ঋতুর আগমনের ফলে আমাদের ধরাতলে, আমাদের পার্থিব জগতে যে বৈচিত্র্য ফুটে ওঠে, যে বৈচিত্র্যের সুর ধরা পড়ে, তা তার এই উক্ত কবিতাটির মধ্য দিয়ে বা উক্ত গীতবিধান কাব্যের একটি কবিতার মধ্য দিয়ে সুন্দরভাবে পরিলক্ষিত হয়েছে। আমাদের এই কবিতাটির মধ্যে কতগুলো একটু দুরূহ শব্দ রয়ে গেছে, যেগুলো তোমাদের কাছে একটু বুঝতে সমস্যা হতে পারে, সেগুলো তোমাদের সামনে আমি বলে দিচ্ছি। অঞ্জন, অঞ্জন মানে হচ্ছে কাজল। পুঞ্জ, পুঞ্জ মানে হচ্ছে রাশি বা স্তূপ। সমবৃত অর্থাৎ সম্পূর্ণরূপে আবৃত। অম্বর, অম্বর মানে হচ্ছে আকাশ। গম্ভীর, গম্ভীর মানে হচ্ছে ভারী বা চাপল্যহীন। কায়, কায় মানে হচ্ছে দেহ। ঝঙ্কৃত অর্থাৎ ঝনঝন বা গুঞ্জন। মঞ্জির মানে নূপুর, মুখরিত যার ধ্বনিত হচ্ছে। মেঘমন্দ্রিত অর্থাৎ মেঘের গম্ভীর শব্দ যেখানে ধ্বনিত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। কদম্ব বন অর্থাৎ কদম গাছের জঙ্গল। নন্দিত অর্থাৎ আনন্দিত। দহন মানে হচ্ছে দাহ। পিপাসার্থ অর্থাৎ তৃষ্ণার্ত। ইন্দ্রলোক অর্থাৎ স্বর্গলোক। অমৃত বাড়ি অর্থাৎ অমৃতের বাড়ি বা বাড়ি মানে হচ্ছে জল। সমাকীর্ণ চারিদিকে ছড়ানো বা বিস্তীর্ণ। ছিন্ন মানে ছেঁড়া বা কাটা। বন্ধন মানে হচ্ছে বন্ধ দশা। অর্থাৎ আমাদের এই আলোচ্য কবিতাটির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বর্ষা ঋতুর যে আগমন বা বর্ষার আগমনের ফলে বা বর্ষার পূর্বে গ্রীষ্মের কঠিন দাবদাহে বা তাপদাহে আমাদের ধরাভূমি বা ধরাতল বা মৃত্তিকা বা আমাদের ধরাতলে যে গাছপালা, প্রকৃতির যে রূপ থাকে, যে তৃষ্ণার্ত রূপ হয়ে থাকে, তার ইন্দ্রলোকের অমৃতবাড়ির আগমনে অর্থাৎ বর্ষা ঋতুর আগমনের ফলে সেই বর্ষার প্রথম জল বা পানির স্পর্শে আমাদের ধরাতল যেভাবে স্নিগ্ধ হয়, শান্ত হয়, স্পর্শ পেয়ে
নতুন বীজ অঙ্কুরিত হয়, তার যে আনন্দ বা তার যে রহস্য, তা তিনি এই সুন্দর উপমার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে আমাদেরকে আলোচনা করেছেন। এটি হচ্ছে আমাদের আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো বা বুঝতে সমস্যা হয়, আমাদের জানাবে কি বুঝতে সমস্যা হচ্ছে, আমরা সেটা আবার পুনরায় তোমাদের সামনে আলোচনা করবো। ওকে, ধন্যবাদ।